হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি দশম শ্রেণীর বাংলা কবিতা আফ্রিকা। কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখান থেকে 1 ও 3 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। এই সমস্ত প্রশ্নগুলি তোমরা যদি ভালো করে করে যেতে পারো তাহলে অবশ্যই এখান থেকে ইউনিট টেস্ট, টেস্ট এবং ফাইনালে এই কটা প্রশ্নের মধ্যেই তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করি। প্রথম প্রশ্ন কি আছে দেখো, রবীন্দ্রনাথ কার অনুরোধে আফ্রিকা কবিতাটি রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর কবি অমিয় চক্রবর্তীর অনুরোধে আফ্রিকা কবিতাটি রচনা করেন। 2 নম্বর, রুদ্র সমুদ্রের বাহু, সমুদ্রকে রুদ্র বলা হয়েছে কেন? সৃষ্টির আদি লগ্নে ভৌগোলিক উপাদানগুলি স্থিতিশীল ছিল না, তখন উত্তাল ছিল সমুদ্র, তাই উন্মত্ত সমুদ্রকে বলা হয়েছে রুদ্র। 3 নম্বর প্রশ্ন দেখো, প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী ধরিত্রীর বলতে কি বোঝানো হয়েছে? প্রাচী শব্দটির অর্থ পূর্ব দিক। উদ্ধৃতাংশে প্রাচী ধরিত্রী বলতে প্রাচ্য বিশ্ব বা এশিয়ার মূল ভূখণ্ডকে বোঝানো হয়েছে। 4 নম্বর প্রশ্ন, কে কার বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল? রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে অর্থাৎ পৃথিবীর পূর্ব ভূখণ্ড থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল। 5 নম্বর প্রশ্ন দেখো, বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকার কি অবস্থা হয়েছিল? বিশ্ব প্রকৃতি আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহারা দিয়ে ঘিরে ফেললে সে কৃপণ আলোর অন্তঃপুরে বাধা পড়ে গিয়েছিল। 6 নম্বর প্রশ্ন দেখো, বিদ্রূপ করেছিলে ভীষণকে, কে কাকে বিদ্রূপ করেছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় আফ্রিকা নিজের জঙ্গলাকীর্ণ প্রাকৃতিক পরিবেশের দুর্গম রহস্য দিয়ে ভীষণকে বিদ্রূপ করছিল। 7 নম্বর প্রশ্ন দেখো, বিদ্রূপ করেছিলে ভীষণকে, কিভাবে বিদ্রূপ করছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় অরণ্য প্রকৃতির দুর্ভেদ্য রহস্যে আফ্রিকা বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রূপ করছিল। 8 নম্বর প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? লোহার হাতকড়ি নিয়ে আফ্রিকায় এসেছিল সাম্রাজ্যবাদী সেই মানুষ ধরার দল যারা নেকড়ের চেয়েও হিংস্র ছিল। 9 নম্বর প্রশ্ন, গর্বে যারা অন্ধ, গর্বে কারা অন্ধ? ইউরোপীয়রা প্রচুর সম্পদশালী, শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে উন্নত জাতি, ক্ষমতা সম্পদ ও সভ্যতার অহংকারে অন্ধ ইউরোপীয় জাতির কথাই এখানে বলা হয়েছে। 10 নম্বর প্রশ্ন, সভ্যের বর্বর লোভ, এই লোভ কি করেছিল? নিজেদের সভ্যতা সম্পর্কে সাম্রাজ্যবাদীদের গর্ববোধ ছিল, কিন্তু এই সভ্যরা ছিল বর্বর ও লোভী। এই লোভের জন্য তারা নিজেদের নির্লজ্জ অমানুষতাকে নগ্নভাবে প্রকাশ করেছিল। 11 নম্বর প্রশ্ন, চিরচিহ্ন দিয়ে গেল, চিরচিহ্ন বলতে কি বোঝানো হয়েছে? আফ্রিকার উপর সাম্রাজ্যবাদীদের নৃশংস অত্যাচারের চিহ্নকেই কবি চিরচিহ্ন বলে চিহ্নিত করেছেন। 12 নম্বর প্রশ্ন, এসো যুগান্তের কবি, কবির ভূমিকাটি কি হবে যুগান্তের কবি হিসেবে? সমাজ সচেতন যুগান্তের কবি তার লেখার মাধ্যমে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। তার কণ্ঠেই সভ্যতার পূর্ণবাণী উচ্চারিত হবে। 13 নম্বর এবং শেষ প্রশ্ন, হিংস্র প্রলাপের মধ্যে হিংস্র প্রলাপ কি? সাম্রাজ্যবাদের নৃশংস অত্যাচার ও হিংসার বীজকে এই কবিতায় হিংস্র প্রলাপ বলা হয়েছে। এরপরে আসবো আমরা 3 মার্কের কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্ন দেখো, রুদ্র সমুদ্রের বাহু কাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? উত্তর দেখো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় বলেছেন আফ্রিকা মহাদেশকে রুদ্র সমুদ্রের বাহু ছিনিয়ে নিয়ে গেল। বিচ্ছিন্নতা কেন? এই কবিতায় কবি বলেছেন পৃথিবীর সৃষ্টির আদিম যুগে প্রাচী ধরিত্রীর স্থলভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল উত্তাল সমুদ্র। ভৌগোলিক তত্ত্ব থেকে জানা যায় প্রাচীনকালে প্রাচ্যের মহাদেশগুলির সঙ্গে আফ্রিকা
একটি মহাদেশীয় পাতের মধ্যে ছিল। মহাদেশীয় পাতগুলির স্থান পরিবর্তনের ফলে একসময় আফ্রিকান প্লেটের সৃষ্টি হয়, আর এইভাবেই প্রাচ্যের মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আফ্রিকা মহাদেশটি। 2 নম্বর প্রশ্ন দেখো, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, আলোচ্য অংশের তাৎপর্য আলোচনা করো। উত্তর দেখো, তাৎপর্য। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় বলেছেন, পৃথিবীর সৃষ্টির সময় উত্তাল সমুদ্র প্রাচ্য বিশ্বের ভূখণ্ড থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে বনস্পতির নিবিড় পাহারায় আবদ্ধ করে। বিশ্ব সভ্যতা থেকে আলাদা হয়ে গিয়ে আলো ছায়াময় গভীর অরণ্যের রহস্যপূর্ণ পরিবেশে নিভৃত আফ্রিকা নিজেই নিজের অরণ্যভূমির দুর্বোধ্য রহস্যকে চিনতে শুরু করে। 3 নম্বর প্রশ্ন, বিরূপের ছদ্মবেশে। বিরূপের ছদ্মবেশে কে কি করেছিল? বিশ্ব সৃষ্টির আদি পর্বে নানা ভাঙাগড়ার মধ্য দিয়ে প্রাচ্য ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা মহাদেশ আলাদা ভূখণ্ড রূপে সৃষ্টি হয়েছিল। নতুন জন্মের প্রথম লগ্নে প্রকৃতির প্রতিকূলতার কাছে সে ছিল শিশুর মতোই অসহায়। ক্রমে তার চেতনাহীন মনে আত্মজাগরণের মন্ত্র জেগে উঠেছিল। সে প্রকৃতির দুর্বোধ্য সংকেত বুঝতে শিখেছিল। শক্তি সাধনার দ্বারা শঙ্কাকে হারিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছিল সে। এইভাবেই আফ্রিকা বিরূপের ছদ্মবেশে যেন ভীষণকে বিদ্রূপ করে সমস্ত ভয়কে জয় করতে চেয়েছিল। 4 নম্বর প্রশ্ন, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। উদ্ধৃতাংশটির অন্তর্নিহিত অর্থ বিশ্লেষণ করো। অন্তর্নিহিত অর্থ দেখো, উদ্ধৃতাংশটির উৎস কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা। পৃথিবীর ইতিহাসে জ্ঞান বিজ্ঞান এবং মানব সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে বিশ্বের পশ্চিম দিকের দেশগুলি শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। সেই শ্রেষ্ঠত্ব তাদের উদ্যত, অহংকারী এবং অমানবিক করে তুলেছে। শিক্ষা, প্রাচুর্য এবং আধুনিকতার অহংকারী শ্বেতাঙ্গ শাসক শ্রেণীর মানবিকতা নষ্ট হয়েছে। আফ্রিকার নিবিড় বনস্পতির ঘন অরণ্য ভেদ করে সূর্যের আলো প্রবেশ করতে পারে না বলে আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন অহংকারী সভ্যজাতি যেন গর্বে তার চেয়েও বেশি অন্ধ। 5 নম্বর প্রশ্ন, নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। এই উক্তির কারণ কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে। এই কবিতায় শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানে শ্রেষ্ঠ ইউরোপীয় শাসকদের নেতিবাচক রূপটি প্রকাশিত হয়েছে। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ আফ্রিকার উপর সুসভ্য ইউরোপীয়রা হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল। সভ্যতার মুখোশ ছিঁড়ে ফেলে ভয়াবহ অত্যাচারের মাধ্যমে আফ্রিকাকে পদদলিত করেছিল তারা। আফ্রিকায় উপনিবেশ গড়ে তুলে সেখানকার অসহায় বৃদ্ধাঙ্গদের কৃতদাস বানিয়ে তাদের উপর অবর্ণনীয় শোষণ চালিয়ে সম্পদ লুট করে সাম্রাজ্য লোভী দেশগুলি নিজেদের অমানবিক কুৎসিত চেহারা প্রকাশ করেছিল। সভ্যতার মুখোশের আড়ালে মানবতার নগ্ন রূপ দেখে কবি একথা বলেছেন। এবার আসবো আমরা 6 নম্বর প্রশ্ন দেখো, তোমার ভাষাহীন ক্রন্দনে। কার ক্রন্দন, তা ভাষাহীন কেন? রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় আফ্রিকা মহাদেশ ও তার সহজ সরল কৃষ্ণাঙ্গ সন্তানদের ভাষাহীন ক্রন্দনের কথা বলেছেন। ক্রন্দন ভাষাহীন হওয়ার কারণ, ইউরোপীয় মানুষেরা শিক্ষা দীক্ষা ও জ্ঞান বিজ্ঞানে শ্রেষ্ঠ হয়েও বিশ্বের দুর্বল দেশগুলির উপর অবর্ণনীয় অত্যাচার চালিয়েছে। ক্ষমতার অন্ধকারে অন্ধ হয়ে তারা আফ্রিকার সম্পদ লুট করেছে। কৃষ্ণাঙ্গদের কৃতদাসে পরিণত করে তাদের দিয়ে অমানসিক পরিশ্রম করিয়েছে। শ্বেতাঙ্গদের ভয়ে আফ্রিকার মানুষ নীরবে অত্যাচার সহ্য করে নীরব চোখের জল ফেলেছে, কিন্তু প্রতিবাদে গর্জে উঠতে পারেনি। তাই কবি তাদের কান্নাকে ভাষাহীন বলেছেন। 7 নম্বর প্রশ্ন দেখো, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এই বেজে ওঠার তাৎপর্য কি?
আফ্রিকা কবিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যখন আফ্রিকায় সাম্রাজ্যবাদী ইউরোপের শোষণ চলছে, সেখানকার মানুষ বিপন্ন, তখন সমুদ্রের অন্য পারে পাশ্চাত্যের দেশগুলিতে জনজীবন স্বাভাবিক, সেখানে শান্তি বিরাজ করছে। সেখানকার তৎকালীন কবিরা সুন্দরের আরাধনা করছেন, অর্থাৎ শেলি, কিটস, বায়রন প্রমুখ ইংরেজি কবিরা তখন রোমান্টিক কাব্য চর্চা করছেন। কবিরা সমাজ সচেতন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রতিনিধি। যখন বিশ্বে মানবতা বিপন্ন, তখন কবিদের কবিতায় সমাজ চেতনার প্রকাশের প্রয়োজন, কিন্তু তা না করে তারা সুন্দরের আরাধনায় মগ্ন। এই বিষয়টাকেই বিশ্বকবি এই পংক্তির মাধ্যমে ব্যঙ্গ করেছেন। ৮ নম্বর প্রশ্ন দেখো, পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, মর্মার্থ লেখো। আফ্রিকা কবিতায় এই পংক্তির মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেখিয়েছেন সাম্রাজ্যবাদ দীর্ঘস্থায়ী হলেও তা চিরস্থায়ী নয়। মর্মার্থ কি? পশ্চিম দিগন্ত বলতে বিশ্বের পশ্চিম দিকের দেশ বা ইউরোপকে বোঝায়। সভ্যতার দম্ভে এবং সাম্রাজ্যবাদের লোভে তারা যুদ্ধে, শোষণে, আগ্রাসনে রক্তাক্ত করে মানবতাকে নষ্ট করেছিল। কিন্তু সেই পাশ্চাত্যেই যখন নাৎসিবাদের উত্থান হলো, তখন অমঙ্গলের অন্ধকার ডুবে যেতে থাকে মানব সমাজ। এই ভয়ঙ্কর সময়কে কবি প্রদোষকাল বলেছেন। এই নাৎসিদের অগ্রাসন ঝঞ্ঝাবাতাস হয়ে সাম্রাজ্যবাদের ভিত্তি নাড়িয়ে দিয়েছে। ফলে এবার সাম্রাজ্যবাদীদের রুদ্ধশ্বাস বা নিঃশ্বাস বন্ধ হওয়ার পালা। ৯ নম্বর প্রশ্ন, এসো যুগান্তের কবি। যুগান্তের কবিকে কে কেন আহ্বান করেছে? যুগান্তের কবিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় যুগান্তের কবি বলতে সমাজ সচেতন, বিবেকবান কবিকে বুঝিয়েছেন, যিনি তার লেখার মাধ্যমে সাম্রাজ্যবাদের দম্ভ, আস্ফালন এবং অত্যাচারের বিপরীতে মানবতার জয়গান গেয়ে শোষণ পীড়নের যুগের অবসান ঘটাবেন। এর কারণ কি? সমাজ সচেতন কবি পারেন তার লেখার মাধ্যমে অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে নতুন যুগের সূচনা করতে, মানুষের মানবিকতা জাগিয়ে তুলতে। সাম্রাজ্যবাদের হিংস্র প্রলাপের বিরুদ্ধে যুগান্তের কবি সভ্যতার পূর্ণবাণী উচ্চারণ করবেন। তাই মানব সভ্যতার এই কলঙ্কিত যুগের অবসান ঘটিয়ে নবযুগের সূচনা করতেই যুগান্তের কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর অনুরোধ জানিয়েছেন। ১০ নম্বর এবং শেষ প্রশ্ন দেখো, দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, কাকে দাঁড়াতে বলা হয়েছে? মানহারা মানবী বলার তাৎপর্য কি? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে নেওয়া উদ্ধৃতিতে যুগান্তের কবিকে এই অপমানিত আফ্রিকার দ্বারে অর্থাৎ দরজায় দাঁড়াতে বলা হয়েছে। এর তাৎপর্য কি? ঘোমটা ঢাকা নারীর মতোই নিবিড় বনস্পতির ছায়ায় ঘেরা আফ্রিকা মহাদেশ, নিভৃতে, নির্জনে, লোকচক্ষুর আড়ালে তার মানব জীবন স্পন্দিত ছিল। সম্পদের লোভে এলো ইউরোপের সাম্রাজ্য লোভীর দল, তারা শান্তি ধ্বংস করল। তাদের শাসনে, শোষণে, অত্যাচারে নিপীড়িত হলো আফ্রিকার মানুষ। লাঞ্ছিতা নারীর মতোই সমগ্র আফ্রিকার মানবিকতা সাম্রাজ্যলোভীর হাতে বারবার অপমানিতা হয়েছে। তাই আফ্রিকাকে মানহারা মানবী বলা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, খুবই ভালো থেকো, সুস্থ থেকো।